আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা। ডিজিটাল প্রযুক্তি এর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি এর শিখন অভিজ্ঞতা ৫ অর্থাৎ চ্যাপ্টার ৫ চলো নেটওয়ার্ক বানাই এর ওয়ান শট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা অনেকেই বলেছিলে যে এই চ্যাপ্টার ৫ একটু বেশি প্রবলেম হয় তোমাদের। তো আজকের লেকচারে আমি তোমাদের এই প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেইলস দেখাবো এবং সাথে এই চ্যাপ্টারের সবার শেষে প্র্যাকটিক্যাল রয়েছে সেটা দেখাবো। তাহলে চলো শুরু করি। এই চ্যাপ্টারে পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ রয়েছে বা এক কথায় উত্তর কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে সেগুলো প্রত্যেকটা ধরে দেব এবং এই চ্যাপ্টারের সবার শেষের দিকে কিছু প্র্যাকটিক্যাল রয়েছে তোমরা নিশ্চয়ই জানো। এবং তাছাড়া তোমাদের এই চ্যাপ্টারটা প্রবলেম থাকার মূল কারণ হচ্ছে এই সেশন 3 তে ওএসআই ফ্রেমওয়ার্কের বিভিন্ন লেয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমাদের একটু বেশি প্রবলেম হয়। এবং সবার শেষে এই চ্যাপ্টারের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেশন 5 থেকে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা, তারপর এই জিনিসগুলো এবং হচ্ছে সবার শেষে সেশন 6 নেটওয়ার্ক তৈরি করা, অর্থাৎ দুইটা কম্পিউটারের মধ্যে কীভাবে আমরা নেটওয়ার্ক তৈরি করবো ইথারনেটের মাধ্যমে বা ওয়াইফাই এর মাধ্যমে। ওই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তো প্রত্যেকটা আমি তোমাদের হাতে কলমে দেখাবো প্র্যাকটিক্যালি যতটুকু পারা যায়। তাহলে চলো শুরু করি এই চ্যাপ্টারের সবার শুরুর অংশ থেকে। আমাদের মূল পড়া শুরু হবে এই চ্যাপ্টারে সেশন 3 থেকে, অর্থাৎ ওএসআই ফ্রেমওয়ার্ক থেকেই শুরু হবে। এই যে খেয়াল করে সেশন 3 থেকে মূল পড়া শুরু হবে। তো সেশন 1 2 জাস্ট তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে। তো আসো তোমাদের সেশন 1 থেকে শুরু করি। একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর। কি বলা হয়েছে? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর। তো আজকের সেশনটি আমরা শুরু করব এবং একটি সমস্যা সমাধানের মধ্য দিয়ে। এসো নিচের ঘটনাটি পড়ে জাহিনের সমস্যাটি সমাধানের একটি উপায় বের করার চেষ্টা করি। তো এখানে তার একটি সমস্যার কথা বলছি, গল্পটা একটু তোমরা নিজেরাই পড়বে। এইটা আসলে কি বলেছে আমি তোমাদের জাস্ট একটু সামারি ভাবে বলতেছি। দেখো, এখানে জাহিন নামের একজন শিক্ষার্থী রয়েছে এবং সে একটি ভিডিও প্রতিবেদন বানাচ্ছে তার বিদ্যালয়ের কোনো একটা টপিকের। তো এখন সেই বিদ্যালয়ে যেই তার প্রেজেন্টেশন স্লাইডটা বা যেই ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা এখন সবার সামনে উপস্থাপন করবে, অর্থাৎ প্রেজেন্ট করবে। তো এখন সে মানে চাচ্ছে যে এই যেই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা তার অডিটোরিয়ামে রাখা যে ল্যাপটপটা রয়েছে সেই ল্যাপটপে নিতে বা সেই পিসিতে নিতে। এখন ফাইলটা হচ্ছে যে ভিডিওটা আছে এই ভিডিওর ফাইলের সাইজ সবচেয়ে বেশি বড় এবং সে পেন ড্রাইভ দিয়েও সেটা সম্ভব হচ্ছে না এবং তার কাছে পেন ড্রাইভ ছাড়া যত আরও কিছু হার্ড ড্রাইভ রয়েছে সেগুলোও তার বর্তমানে নেই। তো এখন সে কিভাবে হচ্ছে এই ফাইলটা সবচেয়ে সহজেই এক কম্পিউটার থেকে, অর্থাৎ তার কম্পিউটার থেকে অডিটোরিয়ামের কম্পিউটারে নিতে পারবে, সেটাই হচ্ছে তার সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা হচ্ছে সবার শেষে যে নেটওয়ার্ক তৈরি করি সেশন 6-এ বা সেশন 6 বা 5 এর মধ্যে যেটা রয়েছে সেটা নিয়ে হচ্ছে ডিটেলস এই সমস্যার আলোচনা। যদি আমরা দুইটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে ফেলি তাহলে তো আমরা ইজিলি একটা ফাইল বা একটা ফোল্ডার বা একটা ভিডিও যে কোনো একটা ফাইল আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিতে পারবো, অর্থাৎ দুইটা কম্পিউটারের মধ্যে যদি নেটওয়ার্ক কানেকশন হয়ে যায়। তো এটাই নিয়ে হচ্ছে মূলত এই চ্যাপ্টার। তো এখন এখানে কি বলা হয়েছে, আমাদের বাড়িতে বা বিদ্যালয়ে থাকা বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে যে কোনো ফাইল আদান প্রদানের সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডিভাইসগুলোকে একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে দেওয়া। সেটি কিভাবে করা যায় তাই আমরা এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিখব। কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আর কি কি কাজ করা যায়, শুধু দলগত আলোচনার মাধ্যমে নেটওয়ার্ক আমাদের কি কি কাজে লাগে বা আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি তা নির্ণয় করার চেষ্টা করি এবং ছক 5.2 লিখি। এবার আসো সেশন 2, নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান। এটা তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে। এখানে জাস্ট কিছু নেই, জাস্ট তোমরা হচ্ছে এটা নিজেরাই পড়ে বুঝতে পারবে। এখানে ডাকঘরের তুলনা দিয়েছে। নেটওয়ার্কের সাথে ডাকঘরের যে আমরা আগের যুগে যে মানুষের চিঠি আদান প্রদান করত, এই চিঠিটা কিভাবে কোন প্রসেসের মাধ্যমে গিয়ে প্রাপকের কাছে পৌঁছায় সেটার সাথে মিল রেখে নেটওয়ার্কের যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ তুমি যে এখন এই বর্তমান যুগে আমরা নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা যে ইনফরমেশন আদান প্রদান করতে পারতেছি, এটা হচ্ছে মূলত এই জিনিসটা।
অর্থাৎ ডাকঘরের সাথে তুলনা করে এই নেটওয়ার্কের সিস্টেমটা তৈরি হয়েছে। তো দেখো, এই যে ডাকঘরে তুমি ধরো তোমার বন্ধুকে চিঠি পাঠাতে চাচ্ছ, তাহলে ধাপগুলো কি কি হবে? ধাপ ১ বলা হয়েছে কি চিঠিটি একটি খামে ঢুকিয়ে ডাকঘরে নিয়ে যাওয়া। তো তোমার প্রথম কাজ কি, তুমি যে চিঠিটা লিখবে সেই চিঠিটা লিখে তারপর সেটাকে ডাকঘরে নিয়ে যাবে, যেকোনো একটা পোস্ট অফিসে নিয়ে যাবে। ২ নম্বর ধাপে বলা হয়েছে খামের উপর প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লেখা। তো তুমি যে খামটা দিবে সেটা যদি প্রেরক, অর্থাৎ তুমি প্রেরক এবং প্রাপক তোমার ফ্রেন্ডের যে নাম ঠিকানা না দাও, তাহলে কি এটা পৌঁছতে পারবে? পারবে না। তো সেকেন্ড ধাপ হচ্ছে এটা। ধাপ ৩ এ বলা হয়েছে বিভিন্ন ডাকঘর হয়ে খামটি প্রাপকের ঠিকানায় পৌঁছানো। বিভিন্ন ডাকঘর বলতে ধরো তুমি একটা লোকেশন এখানে আর একটা লোকেশন হচ্ছে এই সাইডে। ধরো এই ২ টার মাঝে আরো কিছু ছোট, ছোট আরো কিছু ডাকঘর রয়েছে। তো তুমি কি এই জিনিসটা, যে চিঠিটা এই ডাকঘর থেকে ডিরেক্ট এই ডাকঘরে যেতে পারবে? এরকম ডিরেক্ট না গিয়ে হচ্ছে বিভিন্ন ডাকঘরে যাবে। ধরো এই ডাকঘর থেকে ১ম এ এই ডাকঘরে গেল, তারপর এই ডাকঘর থেকে এই ডাকঘরে গেল, এই ডাকঘর থেকে তারপর সর্বশেষে এই ডাকঘরে আসলো। এভাবে হচ্ছে সিস্টেমটা হয়। প্রাপকের কাছে খামটি হস্তান্তর করা। এবার যেই তোমার বন্ধু তাকে যে খামটা রয়েছে সেটা তাকে দিয়ে আসবে। এবার সর্বশেষ ধাপটা হচ্ছে প্রাপক কর্তৃক খামটি খুলে চিঠিটি বের করা। অর্থাৎ চিঠিটা বের করে তারপর এটা পড়তে পারবে। তো এখানে প্রতিটি ধাপের কাজ তার আগের ধাপের কাজের উপর নির্ভরশীল। অর্থাৎ ধাপগুলোর ক্রম পরিবর্তন করলে ডাক বিভাগের কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না। কিন্তু লক্ষ্য করি, প্রতিটি ধাপের কাজ আলাদাভাবে নির্ধারিত বলে কোনো একটি ধাপের কাজে পরিবর্তন আসলেও অন্য ধাপের কাজে কোনো সমস্যা হয় না। যেমন চিঠি পাঠানোর জন্য খাম ব্যবহার হলো নাকি পাটের ব্যাগ ব্যবহার করা হলো, সেটির সাথে ডাকঘর কর্তৃপক্ষের ব্যাগ পাঠানোর কাজের সম্পর্ক নেই। অর্থাৎ তুমি খামটা তো বিভিন্নভাবে দিতে পারো। তাছাড়াও তুমি যেই খামটা দিবা, সেটা কি এখন পাঠানোর জন্য তুমি রেলগাড়ি ব্যবহার করলা, নাকি বাস ব্যবহার করলা, নাকি প্লেন ব্যবহার করলা, সেটার সাথে কিন্তু তোমার ওই ডাকঘরের যে খামটা পাবে সেটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে পথ বা যে মাধ্যমে হচ্ছে যাবে সেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু স্টেপগুলো কিন্তু প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত রয়েছে। ধরো তুমি এই ৩ নাম্বার স্টেপ বা ২ নম্বর স্টেপ যেকোনো একটা স্টেপকে বাদ দিয়ে কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবে না। অর্থাৎ এইটার অনুসারে প্রত্যেকটা। কিন্তু তুমি কোন মাধ্যমে পাঠাচ্ছ, রেলগাড়ি, বাস, এগুলোর সাথে কিন্তু এটার সম্পর্ক নেই। এই কথাটা হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, এবার আসি, আবার এখানে সবগুলো ধাপের কাজের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়ম কানুনগুলোকে সাধারণত প্রোটোকল বলা হয়। কি বলা হয়? প্রোটোকল। যেমন প্রেরকের নাম ঠিকানা বাম পাশে, প্রাপকের নাম ঠিকানা ডান পাশে লিখতে হয়। এমনকি প্যাকেটের আকারের উপর নির্ভর করে কী ধরনের সুতা বা দড়ি দিয়ে প্যাকেটটি বাঁধা হয়েছে তারও কিছু নিয়ম রয়েছে। এগুলোকে প্রোটোকল বলবে। ডাক বিভাগের এই কাজগুলোর সাথে নেটওয়ার্কের কাজের মিল রয়েছে। এই যে ডাকঘরের সাথে এই মিল রেখে হচ্ছে এই নেটওয়ার্কের সিস্টেমটা করেছে। এসো নিচের ছক দেখে নেটওয়ার্কের কাজের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই এবং উপরের উদাহরণের ডাক বিভাগের কোন কাজগুলোর সাথে সেগুলো সম্পর্কিত তা ছক ৫.৪-এ ডান দিকের ঘরে লিখি। এই যে এখানে বলা হয়েছে, দেখো, লেয়ার এবং প্রোটোকল নিয়ে আলোচনা করা হয়েছে। এটা নেটওয়ার্কের ক্ষেত্রে, আর এটাকে ডাক বিভাগের ক্ষেত্রে। এটার সাথে এটা সাদৃশ্যগুলো লিখবে তোমরা। তো ১ নম্বর কি বলা হয়েছে দেখি, লেয়ার। নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায়। প্রতিটি ধাপের সুনির্দিষ্ট দায়িত্ব থাকে। কোনো ধাপে পরিবর্তন আসলেও অন্য ধাপের বিঘ্ন ঘটে না। প্রোটোকল। নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর মাঝে তথ্য আদান-প্রদানের নিয়ম। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করা যায়। তো আমরা আগামী সেশন বলতে এই সেশন 3, এই সেশন 3 তে আমরা এবার নেটওয়ার্কের লেয়ার প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করব। এখন মূল পড়া হচ্ছে আমাদের এইখান থেকেই শুরু, সেশন 3 থেকে। অর্থাৎ এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে। এটা হচ্ছে এই পুরো অংশটা, এই পুরো যে টপিকটা রয়েছে এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভালো মতো হচ্ছে এই প্রত্যেকটা অংশ, এমনকি এই যে পুরো নাম ওএসআই এর ফুল মিনিং কি, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এইগুলো সবগুলো প্রত্যেকটা ধাপে ধাপে ঘুরে ঘুরে পড়বে। এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই সেশনটা।
তো এখানের মধ্যে আমরা এই সেশনে কি নিয়ে আলোচনা করব? এই সেশনের শুরুতে আমরা নেটওয়ার্কের লেয়ারের ধারণাকে ভিত্তি করে নির্দিষ্ট করা ওএসআই ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে কি ওএসআই ফ্রেমওয়ার্ক এবং আরেকটা হচ্ছে টিসিপি অথবা আইপি প্রোটোকল সম্পর্কে জেনে নিব। তো প্রথমে আসে ওএসআই ফ্রেমওয়ার্ক। ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন বা ওএসআই মূলত নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটি ধারণাগত কাঠামো, অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন অর্থাৎ আইএসও কর্তৃক প্রণীত। আইওএস এর পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পূর্ণরূপ ভালো মতো লিখে লিখে প্র্যাকটিস করবে। 7টি লেয়ারে বিভক্ত। কয়টি লেয়ার? 7টি লেয়ার। এই লেয়ারগুলো হচ্ছে ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন লেয়ার। টিসিপি অথবা আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল। টিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপি এর পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল। মূলত একগুচ্ছ প্রোটোকল সমগ্র যা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে ইন্টারনেটে সংযুক্ত করতে বাস্তবে ব্যবহৃত হয়। অর্থাৎ ওএসআই ফ্রেমওয়ার্ক হচ্ছে মূলত নেটওয়ার্ক সিস্টেমের কাজকে ব্যাখ্যা করার জন্য একটা ধারণাগত কাঠামো। একটা কি ধারণাগত কাঠামো। আর টিসিপি অথবা আইপি প্রোটোকল হচ্ছে মূলত একগুচ্ছ প্রোটোকল সমগ্র যা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসকে ইন্টারনেটে সংযুক্ত করতে বাস্তবে ব্যবহৃত হয়। অর্থাৎ বিভিন্ন যে নেটওয়ার্কের ডিভাইস রয়েছে সেগুলোকে ইন্টারনেটে সংযুক্ত করতে ব্যবহৃত হবে। টিসিপি এর লেয়ার হচ্ছে টোটাল 4টা: নেটওয়ার্ক অ্যাক্সেস, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন লেয়ার। এরপরে আসি ওএসআই ফ্রেমওয়ার্কের লেয়ারগুলো কাজকে যদি আমরা ডাক বিভাগের কাজের সাথে তুলনা করি তাহলে আমাদের কাজগুলো এভাবে ধারণা পেয়ে যাব। তো এবার হচ্ছে দেখো ওএসআই ফ্রেমওয়ার্কের আমি এই জিনিসটা এটা একটু তোমরা নিজেরা পড়ে নিবে, এটার সাথে আমি একসাথে এটা আলোচনা করে দেখাবো। তো এইবার খেয়াল করো, তোমাদের ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে ওএসআই লেয়ার নিয়ে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে তোমাদের। এখন কিভাবে মনে রাখবে? এই যে এইটা ওএসআই ফ্রেমওয়ার্কের 7টি লেয়ার মনে রাখার কৌশল। জাস্ট একটা ট্রিক্স দিব, এই ট্রিক্সটা মনে মনে রেখেই হচ্ছে তোমরা এই ওএসআই ফ্রেমওয়ার্কটা ভালো মতো আয়ত্তে আনতে পারবে। আমি যদি তোমাদের একটু ভালো মতো দেখাই, খেয়াল করো। ওএসআই ফ্রেমওয়ার্কের 7টি লেয়ার মনে রাখার কৌশল। অল পিপল শুড ট্রাই নিউ ডমিনোস পিজা। তো অলের এ দিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার, পিপল দিয়ে প্রেজেন্টেশন লেয়ার, শুডের এস দিয়ে মনে রাখবে সেশন লেয়ার, ট্রাই এর টি দিয়ে মনে রাখবে ট্রান্সপোর্ট লেয়ার, নিউ এর এন দিয়ে মনে রাখবে নেটওয়ার্ক লেয়ার, তারপর ডোমিনোসের ডি দিয়ে মনে রাখবে ডেটা লিঙ্ক লেয়ার এবং হচ্ছে পিজা এর পি দিয়ে মনে রাখবে ফিজিক্যাল লেয়ার। তাহলে সবচেয়ে সহজে এগুলো মনে রাখতে পারবে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো এই 7টা লেয়ার। এই ট্রিক্সটা হচ্ছে তোমরা নোট করে নিবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। এবার প্রত্যেকটার কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশন লেয়ার। এবার অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এই যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো নেটওয়ার্কের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডাকঘরের সাথে তুলনা করছে। খেয়াল করো, আমি প্রথমে ডাকঘরের গল্পটা একটু তোমাদের শুনাই। ধরো তুমি চিঠি যে লিখতেছো তোমার ফ্রেন্ডকে পাঠানোর জন্য, চিঠি লেখার জন্য আমাদের কি লাগবে? কাগজ কলম তো অবশ্যই লাগবে। কাগজ কলম ছাড়া কি তুমি কোনো চিঠি লিখতে পারবে? পারবে না। তো এই যে কাগজ কলম দিয়ে ধরো তুমি প্রথমে চিঠি লিখলা, চিঠি লেখার পরে এবার এই চিঠিটা জাস্ট তুমি লিখলা যে এই চিঠির মধ্যে তো কিছু সিকিউরিটি থাকতে পারে। যেমন ধরো কিছু তোমাদের প্রাইভেসি রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড, মানে অন্য কেউ যাতে না বুঝে ওই রকম টাইপের কিছু একটা এনক্রিপশন করে নিতে হবে। অর্থাৎ কোনো একটু সংকেতের মাধ্যমে কিছু প্রেজেন্টেশন করতে হবে। তো এটার জন্য তোমার কি করতে হবে? এখন মূল শব্দ যেটা রয়েছে সেটাকে একটু তুমি সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখাবে, যাতে কেউ না বুঝতে পারে, শুধু তুমি এবং তোমার ফ্রেন্ড ছাড়া। এটা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে পড়তেছে। এরপরে ধরো তুমি ডেটা, অর্থাৎ তুমি চাই খাতা কলম অর্থাৎ কাগজ কলম নিয়ে তুমি চিঠিটা লিখলে, তারপর হচ্ছে সেটার সিকিউরিটি নিয়েও চিন্তা শেষ। এরপর তোমার মেইন কাজ কি? ডাকঘরে পাঠানোর জন্য
যেই ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটা হচ্ছে এবার সিস্টেমটা ট্রান্সপোর্ট বলা হয় যে ব্যবস্থাটা। এখন তুমি ধরো তোমার ঠিকানা থেকে তোমার বন্ধুর ঠিকানায় যে চিঠিটা পাঠাচ্ছ, ওই পুরো পাঠানোর প্রসেসটা হচ্ছে ট্রান্সপোর্ট। এবার আমরা কি জাস্ট কোনো কিছু চিন্তা না করে পাঠাবো? এখন পাঠানোর সময়ও কিছু নিয়ম কানুন রয়েছে না, কিছু ধাপ রয়েছে না? এই ধাপগুলো হচ্ছে তোমার চিঠি তোমার ঠিকানা থেকে যেই পথে বন্ধুর ঠিকানায় পৌঁছাবা সেটাকে নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যেই পথে পথ নির্বাচন করা। তারপর হচ্ছে তুমি এখন পথ নির্বাচন করা শেষ। এবার লিঙ্ক করে দিতে হবে না আমার? অর্থাৎ আমি ঠিক একটু আগে যেটা বলেছিলাম, এই তুমি হচ্ছে একটা ডাকঘর থেকে অন্য আরেকটা ডাকঘরে হচ্ছে চিঠি পাঠাবে। অর্থাৎ ডাকঘরের যেই লোকটি রয়েছে তোমার ডাকঘর থেকে অন্য আরেকটা ডাকঘরে পাঠাবে। এরপর অন্য আরেকটা ডাকঘর থেকে আরেকটা ডাকঘরে পরবর্তী ডাকঘর থেকে এভাবে হচ্ছে পাঠিয়ে, পাঠিয়ে সর্বশেষ যে ডাকঘর তোমার ফ্রেন্ডের আশেপাশে যে ডাকঘর সেখানে পাঠানো হবে। এটাই হচ্ছে মূলত ডেটার লিঙ্ক হিসেবে তুলনা করা হয় এটার সাথে, সাদৃশ্য করা হয়। আচ্ছা, এবার হচ্ছে পাঠানোর হিসাবটাও শেষ। প্রত্যেক ডাকঘর থেকে ডাকঘর। এবার যাতায়াতের পথ। যাতায়াতের পথ কি? তুমি আকাশপথ, সড়ক পথ ইউজ করতে পারো এবং রেলগাড়ি বা উড়োজাহাজ কোনটা ইউজ করবা সেটাকে ফিজিক্যাল হিসেবে তুলনা করা হয়। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবার আসি আমরা ওএসএ ফ্রেমওয়ার্কের যেই লেয়ারগুলো রয়েছে সেগুলোর সাথে ডাকঘরের একটু ভালো মতো তুলনা করব। এবার হচ্ছে আমরা পুরোনো যুগের সাথে এবার বর্তমান যুগের একটু মিলাই। অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে ধরো এবার বর্তমানে আমরা কি মেসেঞ্জার বিভিন্ন ব্রাউজার ইউজ করি না? মেসেঞ্জার, টেলিগ্রাম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কি নেটওয়ার্ক ব্যবহার করি। তো এগুলো মাধ্যম, এগুলো প্রত্যেকটা কি মাধ্যম। এগুলোকে অ্যাপ্লিকেশন হিসেবে বলবো আমরা। তো সেটার সাথে দেখো তুমি ডাকঘরে মিল পাচ্ছ না, কাগজ কলম। তুমি মেসেঞ্জারে ধরো বর্তমানে টেক্সট করতেছো, আর আগের যুগে কি হতো? কাগজ কলমে লিখে টেক্সট করা হতো। এটা অ্যাপ্লিকেশনের সাথে তুলনা করা হচ্ছে। প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মধ্যে আমি ডাকঘরের যে তুলনাটা বলেছিলাম সেটা কি বলেছিলাম? অন্য কেউ ধরো তোমার চিঠি পড়ে ফেললে তাহলে তো এটা সমস্যা। সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। এই সাংকেতিক চিহ্নকে এনক্রিপশন হিসেবে বলা হয়। এখন বর্তমান যুগের যে নেটওয়ার্কের সাথে যদি আমি মিল রেখে বলি তাহলে এটা হচ্ছে এনক্রিপশন। ডেটাকে বাইনারিতে রূপান্তর। ডেটার সংকোচন মানে কম্প্রেশন। সংকোচন জিনিসটা কি? ধরো তোমার কোনো একটা ফাইল পাঠাচ্ছ। ধরো কোনো একটা তুমি ফাইল পাঠাচ্ছ তোমার এই ফ্রেন্ডের কোনো একটা লোকেশনে। এই ফাইলটা অনেক বড় ফাইল হলে তো সমস্যা। তো সেটাকে কম্প্রেস করে ফেলবে, ছোট করে ফেলবে। ছোট করে পাঠানো হবে। এটা প্রেজেন্টেশনের হিসেবে পড়তেছে এটা। এটা হচ্ছে প্রেজেন্টেশনের হিসেবে পড়তেছে। আচ্ছা, এবার হচ্ছে সেশনে আসি। সেশন কিন্তু তোমার ডাকঘরের মধ্যে পরিলক্ষিত হয় না। এখানে কি বলা হয়েছে? ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠিতে সাধারণত এ ধরনের ব্যবস্থা পরিলক্ষিত হয় না। সেশন জিনিসটা নেটওয়ার্কের সাথে কিন্তু মিল আছে। দুইটি ডিভাইসের মধ্যে একটি নেটওয়ার্কের সময়ব্যাপী সময় নির্ধারণ করে দিবে কোনটা? সেশন। এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। এটা পরীক্ষায় আসবেই আসবে দেখি। এক কথায় বলো, তাছাড়া এমসিকিউতে বলো। সেশনের কাজ কি তাহলে? সময়ব্যাপী। সেশনের সাথে সময়ের একটা মিল পাচ্ছ তো না? ওরকম টাইপেরই। অর্থাৎ দুটি ডিভাইসের মধ্যে একটি নির্ধারিত সময়ব্যাপী ক্রমাগত ডেটার আদান-প্রদানের ব্যবস্থাপনা। ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের জিনিসটা আমরা ডাকঘরের মধ্যে কিভাবে তুলনা করেছি? অর্থাৎ চিঠি তোমার ঠিকানা থেকে বন্ধুর ঠিকানায় পৌঁছানোটাকেই ট্রান্সপোর্ট বলবো। তো এটা বর্তমানের সাথে কিভাবে মিল পাবো? প্রসেস থেকে প্রসেসে ডেটা আদান-প্রদান। এরর কন্ট্রোল, এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, ডেটা সেগমেন্ট ভেঙে ফেলা ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো ট্রান্সপোর্টের মধ্যে পড়তেছে। এবার হচ্ছে তুমি তোমার চিঠিটা ধরো বন্ধুর কাছে পাঠানোর যে ব্যবস্থা এটাকে ট্রান্সপোর্ট বললাম। এবার কোন কোন ওয়েতে আমরা সেটা হচ্ছে পাঠানোর মাঝে আর কিছু ধাপ রয়েছে না? এই ধাপগুলো একটা হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্কের কাজটা আমি ডাকঘরে কিভাবে বলেছিলাম? চিঠি তোমার ঠিকানা থেকে উপযুক্ত পথে পথ নির্বাচন করা, পথ নির্ধারণ করা। নেটওয়ার্কের মধ্যেও এই পথ নির্ধারণ করাটা ইম্পর্ট্যান্ট।
প্রেরক ও প্রাপকের মধ্যকার উপযুক্ত পথ নির্ধারণ করে ডেটা আদান প্রদান, এটা নেটওয়ার্ক। এবার আসো, আরও একটা ধাপ রয়েছে ট্রান্সপোর্টের পরেই, ডেটা লিঙ্ক। অর্থাৎ ট্রান্সপোর্টের পরেই একটা ধাপ হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্কটা আমি ডাকঘরের মধ্যে কিভাবে বলেছিলাম, এক ডাকঘর থেকে আরেক ডাকঘরে, তারপরে ডাকঘর থেকে পরবর্তী ডাকঘর, এভাবে সর্বশেষ ডাকঘর থেকে প্রাপক মানে তোমার বন্ধুর ঠিকানায় যাওয়াটা। এটার সাথে আমি নেটওয়ার্কে একটু মিল দেখি। লোকাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি ডিভাইস থেকে অপর ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান, ইরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল ইত্যাদি। তো দেখো, ডেটা লিঙ্ক এবং ট্রান্সপোর্টের যেই বৈশিষ্ট্য দুইটা প্রায় মিল, ইরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল। এখানে কিন্তু ইরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল আছে, বুঝছো? তো এমসিকিউর ক্ষেত্রে যদি আসে তখন কিন্তু অপশনে দুইটাই দিয়ে দিবে না, ডেটা লিঙ্ক ট্রান্সপোর্ট দুইটা অপশনে থাকবে না, যেটা থাকবে সেটাই দাগাবে, অর্থাৎ দুইটাই হবে। এবার আসি ফিজিক্যাল। তুমি ফিজিক্যালটা ডাকঘরের সাথে কিভাবে মিল পেয়েছো? চিঠির যে যাতায়াতের পথ বলেছিলাম, আকাশপথ, সরল পথ, রেলপথ, কোন কোন পথে যেতে পারবে, ফিজিক্যালের মধ্যেও নেটওয়ার্কের হিসেবেও কিন্তু এই সিস্টেমটা রয়েছে। তার, অপটিক্যাল ফাইবার, এই সংযোগের মাধ্যমে আমরা ডেটাগুলো আদান প্রদান করব। নেটওয়ার্ক টপোলজির বাস্তবায়ন, এগুলো আমরা মূলত এই অপটিক্যাল ফাইবার নিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়, এটাই সবচেয়ে বেশি স্পিড। আশা করি প্রত্যেকেই এগুলো ভালো মতো বুঝতে পেরেছো। এবং এখানে আরেকটা বলা হয়েছে কি, এবারে ওএসএ ফ্রেমওয়ার্কের লেয়ারগুলো একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য বা ডেটা কোন পথে যায় তার একটা চিত্র, এই দেখো এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এই অংশতে গিয়ে এখানে গিয়ে আবার উপরে দিকে যাবে, অর্থাৎ এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের মধ্যে গেল, সেটাই। তো এটাই ছিল ওএসআই ফ্রেমওয়ার্কের মেইন টপিক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউর ক্ষেত্রে আবারও বলতেছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা হচ্ছে এই ধাপগুলো ভালো মতো করে রাখবে, এটাই হচ্ছে মূলত এমসিকিউর জন্য লাগবে। এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব 3 স্টার দিয়ে রাখলাম। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, সেগুলো প্রত্যেকটা পড়ার পর এমসিকিউর ক্ষেত্রে এই নেটওয়ার্কের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্য কাজগুলো রাখবে। ডাকঘরের সাথে তুলনায় এটা এত বেশি আসে না এমসিকিউতে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সেটা। আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে টিসিপি অথবা আইপি প্রোটোকল এর সাথে ওএসআই মডেলের একটা মিল দেখানো হয়েছে এখানে, তোমরা খেয়াল করো। টিসিপি মডেল আর একটা হচ্ছে ওএসআই মডেল। ওএসআই এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, যেগুলো আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। আর এখানের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। এই তিনটা হচ্ছে, এই চারটা হচ্ছে টিসিপি অথবা আইপি প্রোটোকল। তাহলে পরীক্ষায় যদি আসে টিসিপি অথবা আইপি প্রোটোকলের লেয়ার কয়টা, আইপি মডেলের লেয়ার 4টা লেয়ার, ওএসআই মডেলের লেয়ার কয়টা, 7টা লেয়ার। এগুলো এমসিকিউতে ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ। এবার আসি সেশন 4, তারের মাধ্যমে নেটওয়ার্কিং। এই পুরো টপিকটাতে জাস্ট আমি সামারিভাবে বলে দিচ্ছি, আমরা যে নেটওয়ার্কে যেই তারের মাধ্যমে নেটওয়ার্কিং বলতে আমরা তারের মাধ্যমে নেটওয়ার্কিং করবো, অর্থাৎ নেটওয়ার্কের জন্য যে বাহনটা বলেছিলাম অপটিক্যাল ফাইবার বলেছিলাম, তো এভাবে হচ্ছে বিভিন্ন তার ইউজ করা হয়। তো এখানে তোমাদের যেই 3 ধরনের তার রয়েছে সেই 3 ধরনের তার হচ্ছে, একটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, আরেকটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আরেকটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার। এই যে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীর গতি সম্পন্ন, কিন্তু এটা দাম কম। আর অপটিক্যাল ফাইবার দাম হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে স্পিড। তো তুমি কোনটা ইউজ করবে? দাম বেশি দিয়ে অপটিক্যাল ফাইবারে ইউজ করবে নিশ্চয়ই, কারণ অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি ইউজ হয়। তো খেয়াল করো, এই যে টুইস্টেড পেয়ার কেবল, এটা চিত্র দেখো, কোঅ্যাক্সিয়াল কেবল এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটাই হচ্ছে সবচেয়ে বেশি স্পিড। এটা এই অপটিক্যাল ফাইবার হচ্ছে বেশি স্পিড এবং দাম বেশি, স্পিড এবং বেশি। তো তোমার তো মূলত স্পিডটাই লাগতেছে।
টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে স্পিড কম, দামও কম। এই কথাটাই হচ্ছে এখানে, এই টপিকটা বলে বুঝতে পারবে, তোমরা এটা নিজেরাই পড়ে নেবে, এটা এখানে লেখা হয়ে যায় সব। অর্থাৎ অপটিক্যাল ফাইবার দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের পরেই দ্রুতগতি সম্পন্ন কেবল হচ্ছে কোএক্সিয়াল কেবল। টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীরগতি সম্পন্ন, যদিও এই কেবল দুটি ডেটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার কেবল সস্তা এবং অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি ব্যয়বহুল। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এই টপিকটা, এখানে এতটুকুই। এবার আমরা প্র্যাকটিক্যাল সেশনে আসি। সেশন 5 হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন। এগুলো কিন্তু আবার এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। প্র্যাকটিক্যাল সেশনগুলো এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি প্রত্যেক ধাপে ধাপে যদি দেখিয়ে দিই, তোমরা হচ্ছে তোমাদের মেমোরিতে সেট হয়ে যাবে এবং ইজিলি হচ্ছে তোমরা এগুলো এমসিকিউতেও সলভ করতে পারবে। তো এই কথাটা কি বলেছে একটু পড়ো। আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা। আইপি অ্যাড্রেস জিনিসটা নিয়ে একটু তোমাদের আলোচনা করি। আইপি অ্যাড্রেস, আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি অথবা টিসিপি তো বললাম, তাদের পূর্ণরূপগুলো লাগবে, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাসূচক ঠিকানা যা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী, এই ইন্টারনেট পরিষেবা প্রদানকারী বলতে আইএসপি, এটার মিনিংটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ তোমরা যে ওয়াইফাই লাগাও, ওয়াইফাই লাগানোর জন্য যেসব মানুষগুলো আসে ওরাই হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারা হচ্ছে তোমার ইন্টারনেট সার্ভিসটা দিচ্ছে, দ্বারা এটি নির্ধারিত হয়ে থাকে। এবং গ্লোবাল নেটওয়ার্কে, অর্থাৎ যারা হচ্ছে যেই সিস্টেমগুলো, যেমন ওয়াইফাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের এই কানেকশন রয়েছে না, নেটওয়ার্ক কানেকশন, সেগুলোই হচ্ছে তোমার কি, অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন হচ্ছে যারা দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে, ওইগুলো হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবং গ্লোবাল নেটওয়ার্ক, ইন্টারনেটকে গ্লোবাল নেটওয়ার্ক বলা হয়। নিচের কোনটি গ্লোবাল নেটওয়ার্ক? এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। ইন্টারনেট কি বলা হবে? ইন্টারনেট। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে লাগবে, কোনো ডিভাইসকে শনাক্ত করতে এটি কাজে লাগে। এবার হচ্ছে আমরা চলো আমাদের ডিভাইসে আইপি অ্যাড্রেস খুঁজে বের করি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই দেখাচ্ছি এখন। তো এটা আইপি অ্যাড্রেস, এইটা হচ্ছে তোমার নিজের কম্পিউটারের আইপি অ্যাড্রেস কিভাবে বের করবে। আমি জাস্ট আগে এখান থেকে থিওরি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে স্ক্রিনশট সহ দিয়ে দিয়েছে, থিওরি দেখিয়ে দিচ্ছে, তারপর আমি আমার থেকে দেখাবো। আমার এখান থেকে ল্যাপটপ থেকে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কিবোর্ড থেকে তুমি উইন্ডোজ, তোমাদের কিবোর্ডের নিচে যে কর্নারে যে উইন্ডোজ রয়েছে সেটা প্রেস করলে এখানে সিএমডি লিখবা, সিএমডি লিখে এন্টার প্রেস করবে। যখন এন্টার দিবে তখন হচ্ছে একটা স্ক্রিন শো করবে, স্ক্রিনটা দেখতে তখন এরকম হবে। এই যে এই নিচের এই লেখাগুলো ছাড়া জাস্ট এখানে একটা কমান্ড লিখতে বলবে তোমার। তো তুমি কি লিখবে? জাস্ট আইপি কনফিগ স্ল্যাশ অল। কি লিখবে? এই যে আইপি কনফিগ স্ল্যাশ অল, এটা দেওয়ার পর যদি এন্টার প্রেস করো এই ডিটেলস সবগুলো চলে আসবে। এখন তোমার কম্পিউটার বা পিসির মধ্যে ইথারনেট কানেকশন থাকলে ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেট অপশনের মধ্যে তুমি এই IPv4 অ্যাড্রেসে তোমার আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবে। আর যদি তোমার ইথারনেট কানেকশন না থাকে, অর্থাৎ দেখো, খেয়াল করে দেখো তোমার কম্পিউটার বা ল্যাপটপের সাইডে খেয়াল করে দেখো একটি টেলিফোন লাইনের মতনই রয়েছে। ইথারনেট কেবলটা দেখতে মূলত এরকমই, এই যে এই এরকমই টেলিফোন লাইনের মতনই। তো এই ইথারনেট যদি কানেকশন থাকে তোমার কম্পিউটারের মধ্যে, এই অপশনের মধ্যে ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেটের মধ্যে এই জিনিসটা শো করবে। আর যদি তোমার কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেকশন থাকে তখন হচ্ছে ওয়াইফাই অপশনের মধ্যে তোমার আইপি অ্যাড্রেসটা শো করবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে এখানে সব প্রত্যেকটা লিখে দিয়েছি, আমি প্রত্যেকটা ধাপে ধাপে পড়িয়ে দেখাচ্ছি না। এখানে এই যে ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেট অপশনে IPv4 অ্যাড্রেস, এগুলো তোমরা নিজেরাই হচ্ছে মিলিয়ে মেন বুক থেকেই পড়বে। আমি জাস্ট কনসেপ্টগুলো দেখিয়ে দিচ্ছি, কোন স্টেপের পর কোন স্টেপ সবচেয়ে সহজ করে দিচ্ছি। তাহলে তোমার আইপি অ্যাড্রেস তুমি কম সময়ে বের করে ফেলতে পারলা। কি করবে? আবারও আরেকবার বলি,
এই যে কম্পিউটারের নিচে উইন্ডোজ বাটনটা প্রেস করবে সিএমডি। সিএমডি বলতে কমান্ড প্রম্পট। কি বলা হয়? কমান্ড প্রম্পট। এটা যদি এটার পুরা নাম হচ্ছে কমান্ড প্রম্পট। এটা যদি তুমি এন্টার দিয়ে প্রেস করো তখন হচ্ছে এরকম একটা অপশন আসবে আইপি config/all দিয়ে এন্টার প্রেস করলে এই ডিটেইলস সব চলে আসবে। আসার পরে এখান থেকে ইজিলি তুমি তোমার ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট কানেকশন থাকলে এখান থেকে IPv4 অ্যাড্রেসটা বের করে ফেলতে পারবে। ওয়াইফাই কানেকশন থাকলে ওয়াইফাই অপশনে তোমার IPv4 অ্যাড্রেসটা থাকবে। আচ্ছা এবার হচ্ছে তুমি তোমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করে ফেললা। ধরো তুমি বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে চাচ্ছ। ধরো আমি চাচ্ছি গুগলের আইপি অ্যাড্রেস বের করব, ইউটিউবের আইপি অ্যাড্রেস বের করব, ফেসবুকের আইপি অ্যাড্রেস বের করব। এভাবে হচ্ছে বিভিন্ন আইপি অ্যাড্রেস তো বের করতে চাচ্ছি না। কিভাবে করব? সেম জিনিস। সিএমডি লিখবে। লিখার পর আমরা আমাদের নিজেদের কম্পিউটারে যখন আইপি অ্যাড্রেস বের করেছিলাম তখন কি লিখলাম? আইপি config/all। যদি কোনো ওয়েবসাইটের যদি বের করতে চাই, ওয়েবসাইটের বের করার জন্য পিং লিখে ওই ওয়েবসাইটের যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা লিখে দিবে। ধরো গুগল এটা বের করতে চাইলে পিআইএনজি লিখে স্ল্যাশ দিবে না, পিআইএনজি www.google.com। এই যেখানে লিখছে নাকি দেখো, পিআইএনজি www.google। এন্টার প্রেস করলে এই ডিটেলস সব চলে আসবে। এই ডিটেলস থেকে দেখো তো এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমিও যদি তোমার কম্পিউটার থেকে এভাবে বের করো, এখানে ভিন্ন আইপি অ্যাড্রেস আসতে পারে। কারণ রিজিয়ন ভেদে অর্থাৎ বিভিন্ন লোকেশন ভেদে কিন্তু আইপি অ্যাড্রেস ওরা কিন্তু মাল্টিপল, এই ধরনের ওয়েবসাইটগুলো সবগুলো মাল্টিপল আইপি অ্যাড্রেস ইউজ করে। তো বিভিন্ন রিজিয়ন ভেদে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন আসতে পারে। সেটা নিয়ে কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই। অর্থাৎ তোমার যেটা এসেছে সেটাই ইউজ করবে। তো এখানের মধ্যে একটা ছক পূরণ দিয়েছি, এই ছকটা অবশ্যই পূরণ করবে তোমরা। অর্থাৎ আরো গুগল এটা তো বের করে এখানে দেখালো। ধরো তুমি এখন ইউটিউবেরটা বের করবে, ধরো ফেসবুকেরটা বের করবে, অ্যামাজনেরটা বের করবে, ইচ্ছা মতো কিছু এই দিবে। দেওয়ার পরে এখানে ওদের আইপি অ্যাড্রেসটা তুমি যেটা পেয়েছো সেটাই লিখে দিবে এখানে। বুঝতে পেরেছো? তো জাস্ট কি লিখবে? পিআইএনজি। এই পিআইএনজি লিখে তার যে অ্যামাজনেরটা বের করতে চাইলে www.amazon.com, ফেসবুকেরটা বের করতে চাইলে www.facebook.com, এইভাবে হচ্ছে করবে। তো এবার হচ্ছে আমি ডিটেলস দেখাচ্ছি। ধরো কিভাবে কি করবে দেখো, এই যে এই অপশন, এই যে নিচে যেটা রয়েছে এটা দিবে স্টার্ট। দেওয়ার পরে এখানে আমি লিখবো কি? সিএমডি লিখলাম। কমান্ড প্রম্পট, খেয়াল করে দেখো কি আসছে? কমান্ড প্রম্পট। আমি জাস্ট ওপেন করব, এই যে চলে আসছে কমান্ড প্রম্পট, দেখছো চলে আসছে এটা। আমি এখন এখানে কি করব? নিজেরটা যদি বের করতে চাই জাস্ট আমি কি লিখবো? আইপি config/all দিয়ে এন্টার প্রেস করলে নিজের ডিটেলস চলে আসবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এবার ধরো তুমি গুগল একটা বের করতে চাচ্ছ, কি লিখবে? পিআইএনজি পিং www.google.com। এন্টার প্রেস করলাম, দেখছো সিরিয়ালে চলে আসতেছে একটা একটা। এই যে এসে দেখো পিআইএনজি স্ট্যাটিস্টিক্স ফর এইটা কত আসছে? 142, 250, 192, 228। দেখো তো বইয়ের সাথে কি মিল পাচ্ছ নাকি? বইতে কি লেখা আছে? 142, 250, 183, 228, কিন্তু তোমার কি 192, 228। দেখছো রিজিয়ন ভেদে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন আসতে পারে। সেটা নিয়ে কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই। তো তোমার যেটা আসছে সেটাই হচ্ছে ধরবে। এবার তুমি কমান্ডটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো এখানে। এবার ধরো আমি অ্যামাজনেরটা ইউজ করব, কি লিখবো? পিআইএনজি পিং www.amazon.com। এটা জুম করা যায় না? আচ্ছা একটু জুম করে দেখে তোমাদের, হ্যাঁ। এই যে amazon.com, এন্টার প্রেস করলাম, দেখো সিরিয়ালে চলে আসতেছে একটা একটা। এই চলে আসছে অ্যামাজনের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, পিং স্ট্যাটিস্টিক্স ফর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এবার অ্যামাজনটা বের করে ফেললাম, ছক পূরণে লিখে ফেলতে পারবে। তো তোমরা হচ্ছে নিজেরাই প্র্যাকটিক্যালি করে দেখবে, তোমাদের যেটা আছে সেটাই লিখবে। এবার হচ্ছে আমি কিসের ফেসবুকেরটা বের করি, পিআইএনজি পিং www.facebook.com। এন্টার প্রেস করলাম, কি আসে দেখি।
এই যে চলে আসছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। এটা আইপি অ্যাড্রেস প্রত্যেকটা হচ্ছে এরকম করে আসলো 31 13 64 আর একটা কত 35। প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার আসো আবার চক পূরণে 2 নাম্বারটাও শেষ। এবার পিআইএনজি পিং www.youtube এটা ধরো বের করি। কি লিখবো? youtube.com। এন্টার প্রেস করবো। দেখো সিরিয়ালে আসতেছে। এই যে চলে আসছে। এটাই হচ্ছে ইউটিউবের আইপি অ্যাড্রেস। 142 250 193 238। প্রত্যেকে এভাবে আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা হচ্ছে নিজেদের আইপি অ্যাড্রেস এভাবে বের করবে এবং হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এভাবে বের করবে। এটাই হচ্ছে আইপি অ্যাড্রেস বের করার নিয়ম। সবচেয়ে সহজ জিনিস। এটাতে এত কঠিন আহামরি কঠিন কিছু নেই। তোমরা এই জিনিসগুলো দেখেই হয়তো বেশি ঘাবড়িয়ে গিয়েছো। কঠিন বলতেছো। কিন্তু সবচেয়ে সহজ। তো এখন তোমার এমসিকিউর ক্ষেত্রে কি আসবে? তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কি আসবে? সেটা যদি একটু তোমাদের বলি। এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে এরকম ধাপগুলো আসতে পারে আরকি। ধরো নিজের আইপি অ্যাড্রেস দেখার জন্য কি টাইপ করতে হবে কমান্ড প্রম্পটে। তুমি জাস্ট ipconfig/all অপশনে দাগিয়ে দিবে। এভাবে হচ্ছে ধাপগুলো আসতে পারে। এটাই ছিল সেশন 5। এবার সেশন 6 এ আসি, নেটওয়ার্ক তৈরি করা। সেশন 6 এ নেটওয়ার্ক তৈরি করার মধ্যে আমরা গত সেশনে কি নিজেদের কম্পিউটারের মাঝে তো জাস্ট আইপি অ্যাড্রেস দেখলাম। এবার হচ্ছে আমরা নেটওয়ার্ক তৈরি করব ২ টা কম্পিউটারের মাঝে। এখানে লিখলো কি দেখো, এটা একটু আমি পড়ে শোনাই তোমাদের। আমরা আমাদের বিদ্যালয়ের ২ টি কম্পিউটারের মধ্যে আইপি সেটআপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করব। অর্থাৎ এই সেশন 6 টা হচ্ছে জাস্ট নেটওয়ার্কটা তৈরি করব ২ টা কম্পিউটারের মাঝে। এটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেশন 7 এ হচ্ছে নেটওয়ার্ক তৈরি করার পরে ফাইল শেয়ার কিভাবে করবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, সেটা আলোচনা করা হয়েছে এবং তারপরে চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো এই প্র্যাকটিক্যালটা আমি তোমাদের দেখাই। এখানে আমরা উইন্ডোজ ধরো 11 ইউজ করলাম এবং ধাপগুলো দেখব। কাজগুলো করার জন্য উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। অপারেটিং সিস্টেম বা এর সংস্করণ ভেদে এখানকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোর মতো করে অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশনাগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। তো দেখো এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে ২ টি কম্পিউটার অথবা ল্যাপটপ এবং একটি RJ45 কেবল। এটা এমসিকিউর ক্ষেত্রে লাগবে। আমরা ধরো ২ টা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক যদি সংযুক্ত করতে চাই, যদি ইথারনেটের মাধ্যমে করি, এই RJ45 কেবলটা হচ্ছে ইথারনেট। ইথারনেটের মাধ্যমে যদি করতে চাই, তখন হচ্ছে RJ45 কেবলটা ইউজ করতে হবে। অর্থাৎ ২ প্রান্তে হচ্ছে আমরা কি RJ45 ইথারনেট কেবল ইউজ করতে হবে। উপকরণগুলো প্রস্তুত করার যেসব নিচের ধাপগুলো রয়েছে, সেগুলো হচ্ছে দেখানো হলো। দেখো ধাপ ১। প্রথম ধাপটা হচ্ছে প্রথমে ভালো করে দেখে নিই কম্পিউটারটি চালু আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা। আচ্ছা, ২ এ কি বলছে? তারের ২ প্রান্তে যুক্ত RJ45 কানেক্টরগুলো কম্পিউটার দুটি ল্যান পোর্টে প্রবেশ করে। এই যে ল্যান পোর্টে প্রবেশ করালো। ৩ নাম্বার, এবার হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা একটা কথা বলে রাখি এখানে, তুমি যে ইথারনেট ইউজ করে ২ টা কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক কানেকশন করতেছো, সেটার জন্য অবশ্যই ২ টা কম্পিউটারের মাঝে আইপি অ্যাড্রেস সেট করে দিতে হবে নিজ থেকে। আর যদি তুমি ২ টা নেটওয়ার্ক ধরো ইথারনেট বাদে ধরো ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন করতে চাচ্ছ ২ টা কম্পিউটার, তো জাস্ট তারা হচ্ছে ওয়াইফাই কানেকশন থাকলেই হলো। ওয়াইফাই থেকে কিন্তু ডিফল্ট আকারে কিন্তু আইপি অ্যাড্রেস থাকেই। সেটা তোমার নিজ থেকে আবার এই যে সিস্টেমগুলো এখন দেখাবে সেগুলোর অনুসারে কিন্তু কোনো কিছু করতে হবে না। জাস্ট ফাইলটা শেয়ার করতে পারলে হইলো। তো যেহেতু এখানে ইথারনেট দিয়ে দেখালো, ইথারনেটের ধাপগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার আইপি অ্যাড্রেস সেটআপ করার পালা। এজন্য উইন্ডোজ সার্চ বারে কন্ট্রোল প্যানেল লিখবে। কি লিখবে? এই যে উইন্ডোজ সার্চ বার এর নিচে এখানে এই যে উইন্ডোজ সার্চ বার আছে এখানে কন্ট্রোল প্যানেল লিখবে। কন্ট্রোল প্যানেল লিখে এন্টার বাটনে চাপ দিবে। কন্ট্রোল প্যানেল আসে সেখান থেকে কোথায় যাবে? নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অপশনটাতে। এই যে এই অপশনে যাবা। প্রেস করবা। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারটা দিবা। এটা যদি প্রেস করো তখন হচ্ছে তোমার এরকম আরেকটা ইন্টারফেস আসবে। আসার পর বাম সাইডে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং একটা অপশন থাকবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এই অপশনে প্রেস করবা।
করার পরে এইরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখন তুমি তোমার কম্পিউটারের সাথে যে ইথারনেটগুলো কানেকশন আছে সেগুলো শো করবে। যা, যা কানেকশন আছে তাই দিয়ে শো করবে। তো তুমি ইথারনেটে গিয়ে মাউসের রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে এরকম অপশন আসবে। প্রপার্টিস ক্লিক করবা তারপর। প্রেস করার পরে কি হবে? এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে খুঁজে, খুঁজে তুমি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP/IP v4 এটা ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে যে অপশনটা আসবে এটা হচ্ছে এরকম। তো এটা কিন্তু আগে থেকে এই রেডিও বাটনে এটা সিলেক্ট করা থাকে। তুমি হচ্ছে এটা সিলেক্ট করবা। ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। দেওয়ার পরে নিজের মতো করে একটা আইপি অ্যাড্রেস সেট করবা। তো এখানে সেট করলে কি, অথবা চাইলে বই থেকে দেখে লিখতে পারো 192.168.1.1। যদি এটা দাও সাবনেট মার্কসটা কিন্তু অটোমেটিক্যালি উঠে যাবে। 255.255.0, 255.255.255.0 এভাবে হচ্ছে এটা উঠে যাবে। জাস্ট তুমি ওকে প্রেস করবা। তো করার পরে প্রথম কম্পিউটারের কানেকশনটা শেষ। এবার সেম প্রসেসে দ্বিতীয় কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা সেট করবা। এখন এখানে একটা কথা বলা হয়েছে ধাপ টেনে, তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি থেকে হতে হবে। দ্বিতীয় কম্পিউটার আইপি অ্যাড্রেস 192.168.1.2। প্রথম কম্পিউটার আমরা কি লিখলাম 192.168.1.1। সেকেন্ড কম্পিউটার কি লিখবা 192.168.1.2। কারণ এটার থেকেই হতো এটা হতে হবে, সিমিলার টাইপের হতে হবে। জাস্ট এখানে 1-2 এর বেশ কম। এই পর্যায়ে নেটওয়ার্ক দুটির মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে ফাইল শেয়ার করব। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এখানে একটা কথা বলা হয়েছে, তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হওয়ার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এর বদলে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি রেডিও বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই কম্পিউটারটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযুক্ত করতে সমস্যা হবে। অর্থাৎ অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটার মধ্যে কিন্তু তোমরা সিলেক্ট করতে হবে। এবার আসি, এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইএসপি থেকে দেওয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। এবার হচ্ছে মেইন কথাই, আইএসপি বলতে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তুমি যখন ওয়াইফাই কানেকশন থাকবে তখন আমি তোমাকে বলেছিলাম না আইপি অ্যাড্রেস কিন্তু আগে থেকেই ওয়াইফাই এর সাথে আইপি অ্যাড্রেস ডিফল্ট আকারে দিয়ে দেয় তারা। ওইটা দিয়ে তোমার কিন্তু ইজিলি করে ফেলতে পারবে, ওটাকে পাবলিক আইপি বলে। অর্থাৎ তুমি যে ওয়াইফাই এর হিসেবে যদি আইএসপি থেকে যদি দেয়া হয় সেটা হচ্ছে পাবলিক আইপি হবে, এবং হচ্ছে তুমি এখন ইথারনেট ইউজ যে করতেছো এটা তোমার নিজের প্রাইভেট আইপি, নিজেই তো তৈরি করলা। তো এখানে শেষ জন্য এই কথাটা বলছে। এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইএসপি থেকে দেয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। কিছু নির্দিষ্ট পরিসরের আইপিকে আগেই প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে। যে কোনো লোকাল নেটওয়ার্কে এই আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু নেটওয়ার্ক সংযোগ হওয়ার প্রয়োজন নেই সেহেতু এখানে আমাদেরকে রাউটার আইপি ডিফল্ট গেটওয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হয়। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমের তথ্য ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী সে তথ্য সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমার যে কাজগুলো সম্পন্ন হবে সেটা সম্পন্ন হওয়ার পরে তুমি আবার এটা সিলেক্ট করে কিন্তু সেভ করে দিতে হবে। অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এই যে এই কথা, এটা কিন্তু তোমাদের সেট করে দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের এটা ঝামেলা হতে পারে পরবর্তীতে। এবং এটা হচ্ছে তোমার ওই রাউটারের হিসাবটা করছে। অর্থাৎ যদি তুমি ইন্টারনেট কানেকশন ওয়াইফাই এর মাধ্যমে থাকে তাহলে হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস সেট করার দরকার নেই। কারণ এখানের মধ্যে আগে থেকে ডিএনএস সার্ভার আগে থেকে হচ্ছে কানেকশন থাকে, সেটা হচ্ছে তোমাদের নিচ থেকে আর কানেকশন করতে হবে না। তো আশা করি প্রত্যেকেই এই অংশটা বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে আমি এটা জাস্ট তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তাছাড়াও হচ্ছে এখানে ওয়াইফাই এর মধ্যে যেটা কানেকশন থাকে সেটা হচ্ছে তোমাদের ডিএইচসিপি, অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এই হিসেবে কিন্তু তোমাদের ওয়াইফাই এটা থাকে। তো তোমাদের নিচ থেকে আইপি অ্যাড্রেস সেট করার প্রয়োজন হয় না। আচ্ছা, এবার এই অপশনগুলো কোথায় সেটা একটু তোমাদের ফিল করানোর চেষ্টা করি, অর্থাৎ কিভাবে কি হয় সেটা জাস্ট আমি স্টেপগুলো যতটুকু পারা যায় ততটুকু দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি জাস্ট এখানে যাবে,
কন্ট্রোল প্যানেল লিখতে বলছে, কন্ট্রোল প্যানেল লিখলাম, এই যে কন্ট্রোল প্যানেল চলে আসলো, ওপেন দিব। এখন হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। তো আমরা হচ্ছে সেশন 6 এর পরে হচ্ছে সেশন 7টা নিয়েও ডিটেলস আলোচনা করব। এবার খেয়াল করো কোথায় যেতে বলছে, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, এই অপশনে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে বলছিল না, আসলো। এখানে ক্লিক করতে বলছিল তখন, দিলাম। দেওয়ার পরে এখন দেখো কি আসে, এই যে এরকম আরেকটা অপশন চলে আসলো। মেইন বুকের সাথে তো মিল পাচ্ছ তাই না, মেইন বুকে যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে। তো তোমার ইথারনেট কানেকশন তাহলে এখানে ইথারনেটে থাকবে, আমার যেহেতু এখানে ওয়াইফাই কানেকশন আছে সেহেতু হচ্ছে আমি ওয়াইফাই আছে এখানে। এবার হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং দিতে বলছে, দিলাম। এরকম আরেকটা কানেকশন আসছে। এবার খেয়াল করো, আমার যেহেতু ইথারনেট কানেকশন নাই সেহেতু এখানে ক্রস ইথারনেট নট কানেক্টেড, ওয়াইফাই কানেকশন আছে সেহেতু হচ্ছে ওয়াইফাই আছে। তো তুমি দেখো ইথারনেটে গিয়ে যদি এভাবে অপশন প্রেস করো, প্রপার্টিসে যাও, তো প্রপার্টিসে যাওয়ার পরে হচ্ছে এই টাইপের একটা অপশন আসবে, এই যে এই টাইপের একটা অপশন। তো এখানের মধ্যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা প্রেস করতে বললো, ডাবল ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসলো। তারপর কি করতে বলছে, এই ইউজ দ্য অবটেনিং আইপি অ্যাড্রেস এটা দিলাম। এখানের মধ্যে মেন বুকে যেটা রয়েছে সেটাই দিব। তো মেন বুকে কি লেখা ছিল দেখি একটু, মেন বুকে লেখা ছিল হচ্ছে এই যে এটা প্রথম কম্পিউটার 192.168.1.1, তাহলে দিচ্ছি আমি 192.168.1.1, সরি 1, তারপর হচ্ছে 1, এটা প্রেস করলাম। দেওয়ার পর আমি দেখো এখন যদি ওকে প্রেস করি, তাহলে হচ্ছে ইউ হ্যাভ এন্টার্ড অ্যান অ্যাড্রেস দ্যাট ইজ মিসিং ইটস সাবনেট মাস্ক, প্লিজ অ্যাড এ সাবনেট মাস্ক। তুমি এখন ওকে প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা চলে আসছে। এবার ওকে প্রেস করো, দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমি আবারও ওকে প্রেস করে দেব। আমার কিন্তু এটা কিন্তু ইন্টারনেটে ইথারনেট যদি কানেকশন থাকতো তখন হতো আর কি। তো এখন যতটুকু পারা আছে ততটুকু দেখালাম প্র্যাকটিক্যাল, এটাই হচ্ছে। সেম নিয়মে তুমি আইপি অ্যাড্রেস সেকেন্ড কম্পিউটারে সেট করবা। তো আরেকটা কথা বলে দিয়েছেন এখানে, অর্থাৎ তুমি এটা কাজ সম্পন্ন হয়ে গেলে আবারও প্রপার্টিসে গিয়ে সেটিংটা আবার আগের মতো করে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। কোথায় যাব, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 যাওয়ার পরে তুমি আবার এটা অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক এটা দিয়ে তারপর ওকে প্রেস করে দিবে, না হলে কিন্তু ঝামেলা হতে পারে, বুঝছো? এটাই হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস সেট করা দুইটা কম্পিউটারের মাঝে ম্যানুয়ালি নিচ থেকে। এতটুকু তো প্রত্যেকে আশা করি কোনো সমস্যা নাই। এবার আসো ফাইল শেয়ার পদ্ধতি। এবার হচ্ছে দুইটা কম্পিউটারের মাঝে আমরা ফাইল শেয়ার করব, কিভাবে করব সেটাই দেখাচ্ছি এখন। খেয়াল করো, আমরা আগের সেশনে আমাদের দুইটি কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছি। চলো এবার আমরা নেটওয়ার্কের দুইটি কম্পিউটার যুক্ত করব। ধাপ 1 কি বলছে দেখো, আগের সেশনে নেটওয়ার্ক তৈরির ধাপ 5 পর্যন্ত একইভাবে সম্পন্ন করে, অর্থাৎ তুমি ওই আগের সেশনে যে কাজগুলো আছে সেগুলো না করলে কিন্তু এখানে ফাইল শেয়ার করতে পারবে না। তবে ধাপ 5 এ চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এর পরিবর্তে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেন্টারে ক্লিক করবা। আমরা যখন এখানে দেখলাম, খেয়াল করো আমি আবার দেখাই, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং তার ঠিক নিচে কি লেখা আছে, চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেন্টার, এটা প্রেস করে আমরা কিন্তু ফাইল শেয়ারিং এ যেসব কাজগুলো রয়েছে সেগুলোই হচ্ছে দেখবো এখন। তো আমি আগে প্রত্যেকটা থিওরি দেখিয়ে দিচ্ছি মেইন বুক থেকে, তারপর আমি হাতে কলমে করে দেখাবো যতটুকু পারা যায়। কারণ এখানে যেহেতু আমার দুইটা কম্পিউটার কানেকশন নাই, তো আমি হচ্ছে মেইন বুক থেকে কিছু স্ক্রিনশট দেখিয়ে দিতে পারি। এই যে এটা প্রেস করবা, প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার, তুমি এগুলো সব টার্ন অন করে দিবা। টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, অর্থাৎ কোন অপশন থেকে গেস্ট অর পাবলিক এখানের মধ্যেই অপশনটা পাবা। তারপরে ধরো এখন তুমি ফাইলটা শেয়ার করতে চাচ্ছ, ফাইলটার একটা সিকিউরিটি লাগবে না, যদি তুমি পাসওয়ার্ড দিতে চাও বা দিতে চাও না, সেটার জন্য এই অল নেটওয়ার্ক একটা লিখা থাকবে দেখবা। এটা ড্রপ ডাউন মেনু আছে কিন্তু এখানে, এটা যদি একটা টিপ মারো প্রেস করো তাহলে কিন্তু এভাবে এই ইন্টারফেসটা আসবে।
আসার পরে তোর তুমি চাচ্ছ না, দিতে চাচ্ছ না পাসওয়ার্ড, তাহলে এটা প্রেস করবা। এটা প্রেস করে সেভ চেঞ্জেস দিয়ে দিলে হচ্ছে। দেওয়ার পরে এবার আমার কানেকশনটা তো করলাম। এবার হচ্ছে আমি কি করব? ফাইল শেয়ার করব। কেমনে করব? দেখো, তুমি তোমার জাস্ট নরমালি যে ফাইল শেয়ার করতে চাও, ধরো এখানে মাই কম্পিউটারে গিয়ে অথবা দিস পিসিতে গিয়ে ইমেজেসে যাবা। ইমেজ বলতে তুমি যে ফাইলটা শেয়ার করতে চাচ্ছ আরকি। এখানে তো ইমেজ লিখা আছে। যে ফাইলটা শেয়ার করতে চাচ্ছ এই ঘরে যাবা। যাওয়ার পরে এটা যখন একবার প্রেস করবা, একবার যখন জাস্ট ক্লিক করবা আরকি। ক্লিক করার পরে উপরে কিছু মেনু শো করবে তখন। শেয়ার এটা দিবা। দেওয়ার পর স্পেসিফিক পিপল এটা প্রেস করবা। করলে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আসার পর তুমি কি করবা? ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে এভরিওয়ান দিয়ে দিবা। এভরিওয়ান দিয়ে এড দিয়ে দিবা। এড দিয়ে জাস্ট শেয়ার দিয়ে দিবা। শেয়ার দিয়ে দিলে কিন্তু তোমার সেকেন্ড শেয়ার হয়ে গিয়েছে এটা। সেকেন্ড কম্পিউটারের মধ্যে যার সাথে কানেকশন করেছো আরকি। এবার ১ম কম্পিউটার থেকে আমরা শেয়ার করলাম। সেকেন্ড কম্পিউটার থেকে রিসিভ করতে হবে না এখন? কেমনে করবা? সেকেন্ড কম্পিউটারে ফাইল এক্সপ্লোরার ওপেন করবা। ফাইল তোমাদের। সেটা প্রেস করার পর নিচে দেখো নেটওয়ার্ক একটা লিখা আছে নেটওয়ার্ক। এটাতে দিবা। এটা প্রেস করার সাথে, সাথে হচ্ছে দেখবা যে ১ম কম্পিউটার থেকে যে ফাইলটা শেয়ার করেছো সেটা চলে আসছে। এই কথাটাই হচ্ছে এখানে ডিটেইলস ব্যাখ্যা অনুসারে বলছে। এই ব্যাখ্যাগুলো ভালোমতো পড়লে এবার ধাপগুলো বুঝতে পারবে। তো এটাই ছিল আমাদের চ্যাপ্টার 5 শেষ। সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এমসিকিউর ক্ষেত্রে কি, কি আসবে বার্ষিক পরীক্ষাতে সেটা বলি। ধাপগুলো আসতে পারে অথবা রচনামূলকের মধ্যে এই ধাপগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। ধাপগুলো থেকে এমসিকিউ আসতে পারে। অর্থাৎ তুমি ফাইল শেয়ার করার ক্ষেত্রে কোন কি বাটন প্রেস করতে হবে, কোন জায়গা থেকে করতে হবে, মানে কন্ট্রোল প্যানেল থেকে করতে হবে আমাদের। ওই জিনিসগুলোই আরকি জাস্ট। বুঝছো? যদি বুঝে থাকো এবার হচ্ছে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। ১ম কাজ কি বলেছিলাম? আচ্ছা আমি কন্ট্রোল প্যানেল এগুলো সব আবার ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ? নতুন করে আবার দেখাচ্ছি তোমাদের। ১ম এ এখানে যাবো, কি লিখবো? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল লিখার পরে কন্ট্রোল প্যানেল চলে আসছে। ওপেন দিলাম। এরকম একটা অপশন আসবে। তারপর কি করতে বলছে? নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট দিলাম। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং দিলাম। এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এর বদলে আমরা নিচেরটা দিব। চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেন্টার দিলাম। এরকম অপশন আসছে। গেস্ট ওর পাবলিক নেটওয়ার্ক থেকে এই ২ টা টার্ন অন করে দিব। দিলাম। অল নেটওয়ার্ক থেকে কি বলেছিলাম? পাসওয়ার্ড দিবা কি দিবা না? অল নেটওয়ার্ক যখন প্রেস করলাম তখন এই অপশনগুলো আসলো। তো এখানের মধ্যে তুমি কি করবা? একটু নিচে গিয়ে দেখো পাসওয়ার্ড প্রটেক্টেড শেয়ারিং এর টার্ন অন দেওয়ার জন্য তুমি জাস্ট ধরো পাসওয়ার্ড দিতে চাচ্ছ না। অফ করে দিবা। অফ দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবা। সেভ হয়ে গিয়েছে এটা। অর্থাৎ এই তোমার সেভ হয়ে গিয়েছে এটা। তো আমরা এখান থেকে এই আমাদের যেই সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের ফাইল শেয়ারের পালা। আমি জাস্ট ধরো যেকোনো একটা ফাইল যেমন ম্যাথ গাইড পিডিএফ বা ক্লাস 9 ম্যাথ যেকোনো একটা ফোল্ডার শেয়ার করতে পারবে তোমরা। ডিরেক্ট পিডিএফ বা ওরকম শেয়ার করতে পারবে না। ধরো আমি এখানে জাস্ট ক্লাস 9 ম্যাথে গেলাম। এই যে এখানে কি বিভিন্ন ধরনের ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলো হচ্ছে আমি শেয়ার করতে পারবো। যেমন ধরো ম্যাথ গাইডে গেলাম। এই যে পিডিএফ গুলো আছে। ধরো তুমি এই সব পিডিএফ গুলো তোমার অন্য একটা কম্পিউটারে শেয়ার করতে চাচ্ছ। জাস্ট এই ফোল্ডারে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পর উপরে শেয়ার একটা লেখা আছে। শেয়ারটা দেওয়ার পরে দেখো স্পেসিফিক পিপল এটা প্রেস করবা। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। মেইন বুকের সাথে তো মিল পাচ্ছ, তাই না? প্রত্যেকটা মিলেই প্র্যাকটিক্যাল গুলো দেখো। জাস্ট এটা প্রেস করবা। এখানের মধ্যে গিয়ে এভরিওয়ান দিবা। এভরিওয়ান দেওয়ার পরে তারপর হচ্ছে তুমি জাস্ট কি করে দিবা? এড করে দিবা। এড করে দেওয়ার পরে এভরিওয়ান এড হয়ে গেল। এবার রিড যেটা আছে রিড থেকে তুমি কি করে দিবে? রিড অথবা রাইট, রিড অ্যান্ড রাইট এটা প্রেস করবা। করে জাস্ট শেয়ার দিয়ে দিবা। শেয়ার দিয়ে দিলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো যেহেতু আমার এখানে এই ফোল্ডারটা কিন্তু আমার শেয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ যেসব নেটওয়ার্কের সাথে অ্যাক্সেস রয়েছে সেহেতু। তো আমার যেহেতু এটা ওয়াইফাই কানেকশন, তো যদি ইথারনেট কানেকশন থাকে তখনও এভাবে ওই সিস্টেমে শেয়ার হবে। এভাবে শেয়ার দিলে আমাদের এই ফাইলটা হচ্ছে শেয়ার হয়ে যাবে। তো এখন সেকেন্ড কম্পিউটার থেকে কেমনে শেয়ার করা ফাইলটা দেখবে? কি করবে? সেকেন্ড কম্পিউটারেও এরকম যেকোনো একটা মাই কম্পিউটারে গিয়ে এরকম ইন্টারফেসে গিয়ে জাস্ট নিচে এই নেটওয়ার্কে প্রেস করবে। নেটওয়ার্ক প্রেস করার পর হচ্ছে এখানে কিন্তু আমার যে ওয়াইফাইটা রয়েছে সেটাই দেখাচ্ছে। কিন্তু তোমার যেই কম্পিউটারের সাথে কানেক্ট করা রয়েছে সেই কম্পিউটার শো করবে। সেই কম্পিউটারে জাস্ট ডাবল ক্লিক করে প্রবেশ করার পরে দেখবা যে হচ্ছে
মেইন বুকের ইন্টারফেসের মতন এই যে এরকম হচ্ছে শো করবে। অর্থাৎ দিস পেজের নিচে যে নেটওয়ার্কটা রয়েছে, আচ্ছা এটা না এটা, এই যে দিস পেজের নিচে যে নেটওয়ার্ক অপশন রয়েছে সেখানে হচ্ছে এই জিনিসটা শো করবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো এই লেকচারটি। তো এটা ছিল আজকের ওয়ান শট লেকচার চ্যাপ্টার 5 এর সম্পূর্ণ একটা ওভারভিউ দিয়ে দিলাম। অর্থাৎ শুরু থেকে একেবারে ওএসআই মডেল, তারপর নেটওয়ার্কের যেসব কানেকশন, কেবলের জিনিস, তারপর প্র্যাকটিক্যালগুলো শেষে তোমার নিজের আইপি অ্যাড্রেস কেমনে দেখবে, বিভিন্ন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কেমনে দেখবে, তারপর হচ্ছে নেটওয়ার্ক কিভাবে তৈরি করবে দুইটা কম্পিউটারের মাঝে, নেটওয়ার্ক তৈরি করে কিভাবে ফাইল শেয়ার করবে, প্রত্যেকটা টপিক এই ফুল একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা আর কোনো প্রবলেম হবে না, প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকের লেকচার। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে যাতে আরো ভালো মতো মজবুত হয়, এই লেকচারটা ভালো মতো দেখে তারপর হচ্ছে তোমরা বিভিন্ন প্র্যাকটিস করবে বার্ষিক পরীক্ষার জন্য। তো এটাই ছিল আজকের লেকচার। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমার হচ্ছে মোটিভেশন। কারণ এবং তোমরা হচ্ছে এই সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশনটা অন রাখবে, যাতে নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে তোমাদের নোটিফিকেশন চলে আসে এবং লেকচারটি ভালো মতো দেখে তোমরা আয়ত্তে আনতে পারো। তো এটাই ছিল আজকের লেকচার। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, আগামী যেসব ক্লাস আসবে সেগুলো আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি। আসসালামু আলাইকুম।